অফ পুলিশ কমিশন, যেটা প্রবাবলি আমাদেরকে উইল টেক ফরওয়ার্ড, কিন্তু এই জায়গাটায় আমরা উই আর মিসিং দি ফরেস্ট। কারণ মূলত আমরা যেটা চাচ্ছিলাম 2006-07 থেকে পুলিশের তরফ থেকে আমরা বলছিলাম যে আমাদের সংস্কার হোক, আমরা ভালো হতে চাই, আপনারা এই জিনিসগুলো করেন। আমরা 2006-07 থেকে এই 1861 সালের যে পুলিশ আইন, যেটা ব্রিটিশ কলোনিয়ালরা করে গেছেন, যেখানে সুপারিনটেন্ডেন্স অফ দ্য গভর্নমেন্ট দেওয়া হচ্ছে অসীম, আমরা বলেছিলাম যে এটাকে চেঞ্জ করতে হবে এবং আমরা এটাকে পরিবর্তন করে একটা প্রস্তাবনা দিয়েছিলাম নতুন একটা পুলিশ অ্যাক্ট করে, এবং সেটা 2007 থেকে 2024 পর্যন্ত এই 18 বছর ইটস স্টিল স্লিপিং। এই জায়গাটায় আমরা যেটা বলছিলাম যে এখন রুলস অফ বিজনেসের কথা যাই বলেন আর যত এক্সিকিউটিভ অথরিটির কথা যাই বলেন, অ্যাকচুয়ালি আমরা যদি প্রো পিপল পুলিশ করতে চাই, আমাকে এক সর্ট অফ অটোনমি অর ইন্ডিপেন্ডেন্স আমাকে দিতে হবে। সো পুলিশ should be actually taken away from the control of the executive authority of the ministry. এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে থাকুক, এই ইন্ডিপেন্ডেন্ট বডি ক্যান এক্সারসাইজ অ্যান্ড কন্ট্রোল এভরিথিং। সেটা আমরা বলেছি ইট শুড বি কম্পোজড অফ পিপল ফ্রম দি সিটিজেন্স অফ দি কান্ট্রি। এখানে এমিনেন্ট লয়ার থাকবেন, বিচারপতিরা থাকবেন, এখানে এমিনেন্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট থাকবেন, অ্যাট দি সেম টাইম এখানে ট্রেজারি বেঞ্চের অফিস থাকবেন, এমপি থাকবেন, এবং অফকোর্স অপোজিশনেরও। ইট উইল এ ভেরি ব্রড বেসড বডি। এখন সেইটার আন্ডারে আমরা বলছিলাম যে পুলিশের নিয়োগ, পদোন্নতি, পদায়নের নীতিটা ওনারা করে দেন, কিন্তু মিনিস্ট্রি ওটাকে এক্সিকিউট করেন, কিন্তু নীতিমালাটা ওনার করে দেন। ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স যেন আমার থাকে। আমি মামলায় কাকে অ্যারেস্ট করব, কাকে আমি জেলে পাঠাবো, কার বিরুদ্ধে চার্জশিট দিব, এটা যেন আমি নিজে করতে পারি। এটা যেন আমাকে মিনিস্ট্রি থেকে কোনো রাজনৈতিক নেতৃত্ব যেন আমাকে এটা কেন ডিক্টেট যেন না করে। এই জায়গাটা আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে। দিস ইজ দি ফরেস্ট অ্যাকচুয়ালি উই আর মিসিং। শুধু কমপ্লেন্টস কমিশন আর রিড্রেসাল কমিটি দিয়ে হবে না। এই জায়গাটায় যদি আপনারা অনুগ্রহ করে একটু চিন্তা করেন, এখানে অত্যন্ত আমার মনে হয় যারা সারা জীবন কাজ করে এসছেন মানুষের জন্য এবং হিউম্যান রাইটস নিয়ে, করাপশন নিয়ে, আমার মনে হয় যে ওনারা সব এটা ফিল করেন, এবং আমরা চাচ্ছি সেই 2006 থেকে অনুগ্রহ করে আপনারা এই আওয়াজটার একটু করেন, জোরদার করেন আপনাদের তরফ থেকে। আমরা এটা চাই, এবং তাহলেই আমরা শুধু অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাডহিয়ারেন্স টু রুল অফ ল, এটা হয়তো আমরা করতে পারবো। আমাকে শোনার জন্য, সহ্য করার জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে তুমি কি 1 মিনিট, জাস্ট 1 মিনিট আর হাফ এ মিনিট আইজিপি সাহেবের কথা প্রসঙ্গে এক মিনিটের বলতে চাই, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে পয়েন্টটা রেজ করলেন। কিন্তু একটা জিনিস, যেটা যে প্রস্তাবটা থেকে করা হয়েছে কনসেনসাস কমিশন থেকে, সেখানে কিন্তু শুধুমাত্র দুই নেচারের কমপ্লেন্টের কথা বলা হয়নি। প্রথম, তার ম্যান্ডেটটা হচ্ছে শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাহাতে আইনানুগভাবে এবং প্রভাবমুক্তভাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করিতে সক্ষম হয় তাহা নিশ্চিত করা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা বলা হচ্ছে পুলিশি ব্যবস্থা সম্পর্কিত বিদ্যমান আইন ও বিধিবিধানের দুর্বলতা, অসম্পূর্ণতা চিহ্নিত করত, সেগুলোকে যথাযথ যুগোপযোগী করার লক্ষ্যে একটি চলমান সংস্কার কর্মসূচি গ্রহণ করা পরিচালনা করে। নাও দ্য পয়েন্ট আই এম রেজিং অ্যান্ড থ্রো ডেইলি স্টার, আমি এটা গভর্নমেন্টকে এবং পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা ডোন্ট পুট দ্য, হ্যাভিং রেকগনাইজড ইউর পয়েন্ট, ডোন্ট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। আপনি যদি যে দুইটা কমিশনের কথা আপনারা বলছেন, ফার্স্ট অফ অল এটা কিন্তু ইট উইল বি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ আপনি দিস উইল বি হেডেড, ইউ আর প্রপোজিং হেডেড বাই 2 মিনিস্টার্স, which is actually আপনারা কিন্তু প্রভাবমুক্ত রাখার কোনো সুযোগই রাখছেন না। সো কাম আউট অফ দিস। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে লুক অ্যাট দিস প্রপোজাল অ্যান্ড দেন প্রসিড। আপনার যে তাহলে কনসেনসাস কমিশন এই সরকার কেন করলো, সংস্কার কমিশনগুলো কেন করলো? যদি আমরা এগুলোকে বাইপাস করে অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ কর্তৃপক্ষ যদি আলাদাভাবে নিজেদের পছন্দ মতো দুইটা কমিশন গঠন করে, তাহলে তো উই আর অ্যাকচুয়ালি মিসিং দ্য ফরেস্ট ফর দ্য ট্রি। মুশকিল হতো সেটা। সো আই হোপ ইউ উইল বি রেকগনাইজ। মজা আমি আর হাফ এ মিনিট যেহেতু আমি সুযোগটা পেলাম, সেটা হচ্ছে যে আরেকটা যেটা আপনার উপস্থিতি আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বলতে চাই, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, পুলিশ সংস্কারের কথা বলা হচ্ছে। দিস উইল নেভার বিয়ার দ্য রিয়েল ফ্রুটস আনটিল আনলেস পুলিশের সাথে সংশ্লিষ্ট যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলি সম্পর্কে অন্য প্ল্যাটফর্ম, কিন্তু একই কথাটা প্রযোজ্য। আনলেস ইউ ক্যান জেনুইনলি রিফর্ম দোজ, আপনার পুলিশ কমিশন বলেন, পুলিশের সংস্কার বলেন, কোনোটাই কিন্তু আলটিমেটলি সাস্টেনেবল হবে না। সো ইউ হ্যাভ টু রিয়েলি ফোকাস ইন্টু দোজ
যে এই ধরনের অ্যাক্টিভিটিস এবং কি বলে অ্যাবিউজ অফ পাওয়ার এই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের ছত্রছায়া করেছে। বাংলাদেশ পুলিশের যে দুর্নামার্জিত হয়েছে বিকজ অফ র্যাবের বিলুপ্ত করার দাবি শুধু বাংলাদেশে না, জাতিসংঘের কমিশনের রিপোর্টের দাবি সুপারিশ। Nobody is talking about it. So how on earth we can think that Bangladesh human rights by law enforcement agencies will be prevented? Jodi, if we just changing some leaderships doesn't change the practices of the organizations. So আমাদেরকে কিন্তু সেই জায়গায় দাঁড়াতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে we have to really try and recognize that আমাদের যে মানে হিউম্যান রাইটস এনশিওর করে পুলিশ সার্ভিসের সেবাটা নিশ্চিত করার জন্য যে প্রেডিকামেন্টসগুলো আছে সেগুলো দূর করার অন্যতম সূত্রগুলো যদি আমরা বন্ধ না করি, এই যে 6 ইয়েতে কি বলে সমন্বয়ককে যেভাবে আটক রাখা হয়েছিল সেইগুলোকে ভবিষ্যতে প্রতিরোধ করার সম্ভাবনা তৈরি করতে না পারলে পুলিশ যত জনবান্ধব হোক আলটিমেটলি ডেলিভারি হবে না। আই এম সরি, আমি একটু সময় একটু বেশি না মহোদয় ভাই। না, একটা ঠিক আছে, ইন্টেলিজেন্স এজেন্সি নিয়ে তো আমরা কথা বলি নাই। আচ্ছা জি, মোবারক হোসেন সাহেব, জি মাইকটা। It's a pleasure for me to participate in this sense of program. পুলিশের ব্যাপারে আমি যে সংস্কার কমিশনটা হওয়ার কথা ছিল, ষষ্ঠ সংস্কার কমিশন, আনফর্চুনেট সেটা পঞ্চম অবস্থায় এসে থেমে গেছে, এরপরে ষষ্ঠটার অগ্রসর হতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে আমরা এই সংস্কারের ব্যাপারে কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। আসলে ব্যাপক আলোচনা আমার জন্য কিছু মানে শিক্ষার অনেক কিছু এখানে এসে হলো, আর বিস্তারিত যাচ্ছি না। তবে কিনোট স্পিকার যিনি মতিয়ার রহমান শেখ, চমৎকারভাবে তিনি আসলে প্রবলেম অ্যান্ড সলিউশনগুলো তুলে ধরেছেন। আমি একটু A to Z আমি 2বার পড়েছি উনি আসার আগেই, আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে এখানে যারা আছেন খুবই ওয়েল এক্সপিরিয়েন্স পারসন, বেটার দ্যান মি, সবাই খুব বিস্তারিত আলোচনা করেছে। আমি 5 মিনিটের আগে শেষ করে দিব। আমার একটু এক্সপিরিয়েন্স আমি বলি। আমি মোট 3.5 বছর জেলে ছিলাম, 7বার আমি অ্যারেস্ট হয়েছি। প্রত্যেকটা মানে অ্যারেস্টে আমার জন্য এক একটা বিভীষিকাময় অবস্থা ছিল। এটা বললে লং হিস্ট্রি হয়ে যাবে, শুধু একটু ঘটনা বলি আমাকে। 2013 সালে আমাকে অ্যারেস্ট করা হয় মিরপুরে 10 নম্বর গোলচক্কর থেকে, নামটা আমি বলতে যাচ্ছি না। একদম ফিল্মি কায়দায় মনে হচ্ছে যেন আমি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ একটা সন্ত্রাসী। আমাকে থানায় নিয়েই চোখটা বেঁধেই একটা অমানসিক নির্যাতন চালু হয়। ক্যান ইমাজিন ইট? ইনহিউম্যান। উনি যখন মারতে মারতে টায়ার্ড হয়ে গেলেন, 10 মিনিট উনি রেস্ট নিয়ে আবার আসলেন, আইসে আমার চোখ খুলে দিলেন। চোখ খুলে আমাকে বললেন যে যা জিজ্ঞেস করবো জবাব দিবা, না হলে ফুটা করে দেবো। কোমর থেকে পিস্তল বের করে আমার ইয়েতে ঢুকাই দিলেন। তো আমি বলছি যা জানি তাই বলবো। আবার চোখ বেঁধে আমাকে ওয়ালের সাথে দাঁড় করিয়ে রাখলেন। দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, বাই নট এবল টু গিভ দ্য অ্যান্সার। আমি এটার সাথে রিলেটেড না, জানিই না। উনি স্যাটিসফাইড হলেন না, আবার মাস শুরু করলেন। আমার এই যে আঙুলটা, চট করে আঙুলটা ভেঙে গেল। এভাবে রাখা ছিল, ভেঙে গেল। এটা এখন পাকা ছিল, আমার মেয়ে প্লাস্টিক সার্জন অপারেশন করে সোজা করে দিচ্ছে। তো আসলে ইটস টেরিবল। আমি মনে করছি যে এটা অল পুলিশ প্রশাসনের কোনো ইয়া না, এটা আসলে কি বলে ট্রেনিংটা এরকম নাই। কেউ কেউ বলছেন যে এটা গভর্নমেন্টের ইয়ে ছিল, কি বলে পলিসি। আসলে পার্সোনালি কেউ কিন্তু ইন্টারেস্ট হয়ে কাজটা করেছে টু গেট দ্য প্রমোশন। আমি শেষ করি এভাবে। সর্বশেষ 22 জুলাই আনফরচুনেট ফর মি, আমাকে জামাত দায়িত্ব দিয়েছিল, চিকিৎসার দায়িত্ব দিয়েছিল। আমি কিছুটা রিলেটেড এই ব্যাপারে। আমি 17 থেকে 22 তারিখ রাত্র পর্যন্ত কয়েকশো ইনজুরি পার্সনকে আমি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি ইন হসপিটাল। তার মাঝে মেজর ছিল চোখে ইনজুরি। এই জায়গায় আপনার ভিশনাই হসপিটালে একদম মানে প্রত্যেক দিন 5-7 জন করে আপনার হসপিটালে করা হয়েছে। 22 তারিখে একেবারে জমদূতের মতো 12টা 2 মিনিটে আমার বাসায় কাউন্টার টেররিজম, এক্সেপ্ট সিপওয়ান আসাদ সাহেব ছাড়া সবাই আমার বাসায় আসছে। আমাকে এসে নিয়ে গেল, 4 দিন আমাকে আটকে রাখা হয়েছে। আনফরচুনেট রিমান্ড দিলেন। আমি সরি রিমান্ডের ফার্স্ট ডেতে আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। I was admitted in the Sorot NICBD
আমাকে সমস্ত ডাক্তাররা, যেহেতু আমি মেডিকেল প্রফেশনের সাথে রিলেটেড, ডাক্তাররা আমাকে চিনতো এবং তারা সাজেস্ট করছে যে ওনাকে এখন এখান থেকে মুভ করা যাবে না। তারপরে বোর্ড বসলো, আমাকে মেশিনারি ফিট করলো, 48 আওয়ার্স আমাকে মনিটর, হোল্টার মনিটর লাগাইলো। বাট সেকেন্ড ডেতেই 1st of সেপ্টেম্বর, প্রথম ডেতে আমার সমস্ত মেশিন টেশিন খুলে আমাকে আপনার কোর্টে নিয়ে গেল। আমি এসআইকে জিজ্ঞেস করলাম, আই নো ভেরি হিজ নেম, বললো যে না, আমি আপনাকে নিচ্ছি এই জন্য যে আপনার এই কন্ডিশন দেখলে আপনাদের তো কোর্ট ইয়া দিবে, কি বলে জামিন দিবে, একেবারে টোটালি মানে কি বলে ফ্রড কেস। ওখানে জামিন না দিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। এনিওয়ে, আমি সরি, আমি হিস্ট্রিটা বলতে যাচ্ছি না, ইটস লং হিস্ট্রি ফর মি। লাস্ট কি বলে 3.5 ইয়ার আই ওয়াজ ইন জেল 7 times। এক একটা বলছি যে বিবেকিসম অবস্থা। তো আমার এক্সপিরিয়েন্স ইনাদের সাথে মেলা হয়েছে, কেউ বলতে পারবে না। এখানে যারা বড় বড় কর্মকর্তা আছেন, আপনারা অতভাবে জানেন না হোয়াট আই নোজ অ্যাবাউট দ্য কি বলে পুলিশ বিহেভিয়ার। আমার ফ্যামিলি এখন স্ক্যার্ড পজিশনে আছে। আমার একটা মেয়ে এখন এই লেভেল পরীক্ষা দিবে, টিল মানে সে খুব প্রবলেমে আছে। তখন ক্লাস 6-এ পড়ে, আমাকে যখন 10 হিস্ট্রি, আমার পুরো বডি কিন্তু কাপড় চোপড় খুললে আপনারা দেখবেন যে ইটস এ লট অফ টর্চার্স। আমার মেয়ে যে সেই কোর্টের প্রাঙ্গণে যে চিৎকার দিচ্ছে, আজও সে ভালো হয়নি। আমাকে একদিন যেটা বললো, আপনি শুনলে অবাক হবেন, আমি তাকে বললাম তোমার ঘুম আসে না? অনেক দিন পরে সে আমাকে বলল, আব্বা আমি ঘুমাইলে তো তোমার ঘুম হবে না। কি করো? ওর রাস্তার পাশে ওর রুমটা, বলে আমি পুলিশের গাড়ি দেখলে আমি আর ঘুমাই না, কারণ তোমাকে কখন হুইসাল দেবো, কখন তোমায় ধরতে আসবে। দিস ইজ দ্য সিনারিও অ্যাকচুয়ালি। ওকে, আমি দুই একটা আমাদের সংস্কার প্রস্তাবের কথা একটু বলি। আমি কি আপনাদের কারো বিরক্ত করলাম কিনা জানি না। আমি শেষ। আমরা প্রস্তাবনার মাঝে প্রথম যেটা দিয়েছি যে একটা স্বাধীন কমিশন হওয়া দরকার। এরপরে আমরা বলেছি যে পুলিশের ট্রেনিং ম্যানুয়াল হওয়া দরকার, ধর্মীয় ট্রেনিং এই যেটা হওয়া দরকার। তারপরে আমরা হুইসেল ব্লো নামে একটা অ্যাক্ট করা দরকার, যাতে করে পুলিশের ভিতরে আনফেয়ারনেস যদি কেউ করে তার বিরুদ্ধে যেন বলতে পারে। বিদেশে আছে এটা, ওই আছে তার, ইয়েস রাইট। তার পাশাপাশি আরেকটা আছে, এই তার প্রোটেকশন দেওয়ার জন্য একটা আইন আছে, নাইলে আবার উনি সত্য কথা বলতে চাইবে না। এরপরে আপনারা সবাই বলছেন যে 1861-এর যে মানে যে অ্যাক্ট, যেটা দিয়ে এখনো আমরা চলছি, এটার মানে ব্যাপক পরিবর্তন হওয়া দরকার, ব্যাপক পরিবর্তন হওয়া দরকার। আরেকটা জিনিস আমার মানে এক্সপিরিয়েন্স হলো যে পুলিশকে নন লিথাল মারণাস্ত্র ইউজ করতে দিতে হবে, লিথাল মারণাস্ত্র নয়, দরকারও পড়ে না তো। নন লিথালি বহুত হেভি অস্ত্র আছে যে দিয়া আপনার মব বা আদার্সকে ইয়া করা যায়, এই জায়গাটাতে আসতে হবে। এবং কল সেন্টার তৈরি করা। আরেকটা জিনিস আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা বলি, থানায় ছিলাম তো অনেকদিন, আসলে মানে মিনিমাম পয়সাটুক পর্যন্ত দেয়া হয় না। আমি একটা এক্সপিরিয়েন্স বলি, আমার বাসা মোহাম্মদপুরে, একটা লাশ যদি পাওয়া যায় অর্ধেক মোহাম্মদপুরে অর্ধেক আদাবরে, তখন এই ঠেলাঠেলি চলে। তো আমার সাথে খারাপ আচরণের পরও একটা সম্পর্ক হয়ে গেছে। আমি বললাম, বলে যে আমার কাছে তো এই পয়সা নাই যে আমি লাশটা রিসিভ করে আরেক ইয়া করব, তার সৎকার করব, এই জন্য আমরা ঠেলাঠেলি করি, কার অংশে গেছে কার অংশে যায়নি। তো আমি মনে করি দ্যাটস এ লটস অফ স্কোপ টু রিফর্ম দ্য পুলিশ কমিশন। আমরা জামাতের তরফ থেকে এনশিওর করতে পারি এবং এনশিওর করি যে পুলিশ কমিশনকে রিফর্ম করার জন্য যত ধরনের মানে প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। আই এম সরি যে আমি কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি, হার্ট করে থাকি, আমি দুঃখিত তার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। ভাই, সত্যিকার অর্থে আপনার এই কাহিনী শুনে আমি খুবই মানে আমার হৃদয়ে এটা স্পর্শ করেছে। অনেক বিলম্বে হইলেও আমি দুঃখ প্রকাশ করি যে আপনার মতন একজন লোককে এত টর্চার করা হলো। মানে আপনি অপরাধ করে থাকলে তো আইনের মধ্যে যাবে না, আপনাকে টর্চার এইভাবে করবে কেন? সো বিলম্বে হইলেও আমি বলি যে তো এখন বদুল ভাই, আপনার আমি শেষে ধরে রাখছি, না শেষে ধরে রাখছি কারণ আপনার কথা খুব মূল্যবান হবে, এত অভিজ্ঞ ব্যক্তি আপনি। তো এখন আমি একটু এনসিপি জাভেদ রাশিনকে একটু অনুরোধ করব কিছু বলতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি না করতে পারবো না। পুলিশ রিফর্ম নিয়ে আসলে অনেক কথা তো শুনলাম। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ঐকমত্য কমিশনে পুলিশ সংস্কার নিয়ে আলোচনা তোলার জন্য বেশ কয়েকবার আহ্বান করেছিলাম, কিন্তু কোনো এক
বিচিত্র কারণে সেটা আলোচনায় উঠে নাই। তো শুধুমাত্র একদিন সম্ভবত এখানে কমিশনের 2 জন সদস্য উপস্থিত আছেন, পুলিশ কমিশন নিয়ে শুধু একদিন আধাবেলা আলোচনা হয়েছিল যতটুকু আমার মনে আছে। পুলিশ নিয়ে আমার ভাই তার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বললেন। আমরা সেই দৃশ্য এখনো আমাদের চোখের সামনে ভাসে। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে যখন তুলে নিয়ে গিয়ে কি বিভীষিকাময় ভাবে তাকে পেটানো হয়েছিল, তার সেই দাগগুলো এখনো অনলাইনে বিভিন্ন জায়গায় ভাসে। তো পুলিশের ব্যাপারে তো অনেক কথা হলো, অনেক নেগেটিভ কথা, অনেক সমস্যার কথা। তো এখন আসলে সমাধানের পথটা কি সেটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় একটু ভালো হয় আর কি। সেক্ষেত্রে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই সংস্কার নিয়ে পুলিশের সাবেক বর্তমান অনেক ব্যক্তিদের সাথে আমরা বসেছি, কর্মকর্তাদের সাথে। তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে কি করলে আমরা পুলিশ, যে আমরা বলি যে পুলিশ জনগণের বন্ধু, সেই বন্ধুত্বটা আসলে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। তারা অনেক রিকমেন্ডেশন দিয়েছেন, অনেকেই বলেছেন যে এগুলো আসলে বাস্তবায়ন করা। পুলিশের ভিতর থেকেও একটা চাপ আছে, প্রশাসনের ভেতর থেকে চাপ আছে, আবার একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিতর থেকেও একটা চাপ আছে। সবকিছু মিলিয়ে আসলে পুলিশের যে সমস্যাটা সেটা আসলে ত্রিমুখী সমস্যা। এটাকে একটা দিক থেকে মানে দেখলে আসলে হবে না। তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তৈরি করেছিলাম। তো সেই প্রেক্ষিতে আমি যদি কিছু কথা বলি, একটা হচ্ছে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি যে পুলিশের আসল কাজ কি, পুলিশের আসল কাজ কিন্তু দুটা, একটা হচ্ছে তদন্ত করা আর একটা হচ্ছে গ্রেফতার করা। যদি মূল কাজ যদি আমরা দেখি পুলিশের, এর বাইরে তার টহল তল্লাশি এটা বা অন্যান্য কাজ রয়েছে, কিন্তু তার মূল কাজ কিন্তু অ্যারেস্ট করা, গ্রেফতার করা এবং ইনভেস্টিগেশন বা তদন্ত করা। তো সেই জায়গাটাকে পুলিশের এই দুইটা কাজের ক্ষেত্রকে বাড়িয়ে পুলিশের কাজটাকে এমন এমন জায়গায় স্কোপ অফ ওয়ার্ককে নিয়ে যাওয়া হয়েছে যেটা আসলে পুলিশকে যেটা আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে কিং মেকারে পর্যবসিত করেছে। তারা নিজেদেরকে মনে করেছে তারা কিং মেকার, কিংবা যেটা বলা যায় তারা একটা যে কাউকে ক্ষমতায় রাখার মতো এনাফ শক্তি তাদের আছে, সেটা তারা মনে করেছে। সেই জায়গা থেকে যেটা আমি বললাম, এটা তো ত্রিমুখী সমস্যা। এই সমস্যার সমাধান আসলে একটা দিক থেকে হবে না, 3 দিক থেকেই হতে হবে। 2-3টা বিষয় একটু পয়েন্ট আউট করি। সেটা হচ্ছে এসিআর এর কথা আসছে। এসিআর নিয়ে যখন আমরা কথা বলি, সেটা প্রশাসনেও আছে, এটা পুলিশেও আছে। 98-এর নিচে 97-এর নিচে কেউ মার্ক পায় না নর্মালি পুলিশের ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রেও। 95 পেলেই সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার একটা সমস্যা হয়ে যায়। এখানে পুলিশের অনেকে উপস্থিত আছেন, তারা ভালো বলতে পারবেন, মানে আমরা যতটুকু শুনেছি তাদের কাছ থেকে সেটাই বলছি। তো এই এসিআরটা সম্পূর্ণভাবে নির্ভর করে তার ঊর্ধ্বতন কর্মকর্তার উপর। এটার সাথে নাগরিক সেবার কিংবা তার যে দায়িত্ব, সেই দায়িত্বের কোনো সম্পর্ক নাই আসলে। সেটা আমরা এই জন্য একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে এই এসিআরটাকে নাগরিক সেবার সাথে সম্পর্কিত করা যায় কিনা, নাগরিক সেবা সে কতটুকু সেবা দিল ওই বছরে সেটার উপরে তার মার্কিংটা করা যায় কিনা, এরকম একটা ব্যাপার। বডি ক্যামের কথা আসছে। শুধু বডি ক্যাম না, আমরা জানি যে পুলিশের প্রত্যেক সদস্যের কিন্তু ডায়েরি রাখা বাধ্যতামূলক, তার ডায়েরি রাখতে হয়, তার দৈনন্দিন কার্যক্রম বা বিভিন্ন কিছু তার ওখানে লিপিবদ্ধ করতে হয়। সেটাও অনেকেই ঠিক মতো করেন না। আমার মনে হয় এটা যদি অনলাইনে নিয়ে যাওয়া হয়, তার সারাদিনে সে কি কি কাজ করেছে সেটা সে ইনপুট দিল এবং সেটা ঊর্ধ্বতন কর্মকর্তা দেখতে পারবে, সেটা যাচাই বাছাই করতে পারবে, এরকম একটা পদ্ধতি নিয়ে আসা দরকার। আরেকটা খুবই ভয়াবহ ব্যাপার যেটা আমি মনে করি, সেটা হচ্ছে পুলিশ কিন্তু সালিশ করে। হ্যাঁ, পুলিশ সালিশি কাজে যুক্ত থাকে। এটা হচ্ছে বিভিন্ন আমাদের যে ধরেন অঞ্চল ভিত্তিক যে সমস্যাগুলো, তারা আর বিচারাঙ্গনে যায় না, তারা পুলিশের কাছে আসে। পুলিশ হচ্ছে ওই বিষয়গুলো সমাধান করে। সেখানে তো আর্থিক লেনদেন আছে, দুর্নীতির ব্যাপার আছে, কিন্তু এই যে বিচারের ব্যাপারটা তারা নিজেদের কাছে নিয়ে যায়, এইটা কিন্তু পুরা বিচার সিস্টেমটাকে, জুডিশিয়াল সিস্টেমটাকেই একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে যায় এবং এর মাধ্যমে পুলিশ আরো বেশি ক্ষমতাবান হয়ে যায়। যেমন ধরেন একটা এলাকায় 2 ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ, সেটা ওই এলাকার ওসি সে ওইটার সালিশ করছে, সেটার বিচার করছে সে। এই জায়গাটা আমার মনে হয় যে অ্যাড্রেস করা দরকার। তারপর প্রত্যেকটা এলাকা থেকে বিভিন্ন অবৈধ কাজে চাঁদা আসে। যেমন আমি যদি আমার এলাকার কথা বলি, সেখানে কিন্তু একটা বন আছে, বন থেকে প্রতি ইয়েতে গাছ চুরি হয়, সেটা যে রাস্তা দিয়ে যায় সেখানে একটা চাঁদা উঠে, সেই চাঁদা থানা পর্যন্ত আসে। এটা বাদ দিলাম, ধরেন ফুটপাথে যে চাঁদা উঠে, মানে যেই জিনিসটা অস্থায়ী, মোট কথা একজন লোক একটা সরকারি জায়গায় একটা দোকান করেছে, সেই দোকান কিংবা একটা ফুটপাথের দোকান, সেখান থেকে যে চাঁদাটা ওঠে সেটা রাজনৈতিক দলে যেমন যায়, সেটা কিন্তু পুলিশের কাছেও আসে। তো এই সিস্টেমটাকে একটা জায়গায় যদি না আনা যায়, এই দুর্নীতিটাকে আমরা কমাতে পারবো না। আমরা
পুলিশ কমিশনের যে কথাটা এসেছিল সেখানে এখানে কিন্তু দুইটা সম্পর্কের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে পুলিশের সাথে নাগরিকের যেমন একটা সম্পর্ক আছে, আবার পুলিশের সাথে পুলিশের একটা সম্পর্ক আছে। পুলিশ একজন তার যে অধস্তন কর্মকর্তার সাথে তার ঊর্ধ্বতন কর্মকর্তার যে সম্পর্ক, সেটাও কিন্তু আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা দরকার। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কোনো অবৈধ আদেশ দিলে সে সেটা পালন করতে বাধ্য কিনা, সেইটাই সে কি করবে সেই জায়গাটায়, সেটা নিয়ে আমার মনে হয় সুস্পষ্ট একটা জায়গা থাকা উচিত যেখানে সে এটার প্রতিকার পেতে পারে। সেটার জন্য আমরা কিন্তু পুলিশ কমিশনের পক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম যে না, এরকম একটা জায়গা পুলিশের পক্ষ থেকে থাকা উচিত। পুলিশের যে মেসগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ, আমরা যতটুকু শুনতে পেরেছি। সেই জায়গাগুলো পুলিশের যারা একেবারে কনস্টেবল পর্যায়ে যদি আমরা দেখি, তাদের যে বেতন সেটা কিন্তু দারিদ্র সীমার নিচে। সেটা নিয়েও আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার, কাজ করা দরকার। কারণ জিনিসটা তো আসলে একটা দিক থেকে দেখলে হবে না যে না পুলিশের সমস্যা, পুলিশ এটা করছে ওটা করছে। এখন পুলিশকে আমরা কি করছি সেটাও আসলে দেখা উচিত। সেই জায়গাটায় আমরা মনে করি যে ডিউটি শিফটিং এর ব্যাপারে যদি বলি, ডিউটি শিফটিং এ এক একটা পুলিশ যেই মানে কর্মঘণ্টা উনি সময় দেন, শ্রম দেন, সেটাও আসলে তার মানসিক স্বাস্থ্য কিংবা শারীরিক স্বাস্থ্যের জন্য উপযুক্ত না। তো এই ক্ষেত্রে ভালো কোনো ডিউটি শিফটিংটা কোনো একটা সিস্টেমের ভিতরে আনা যায় কিনা সেটা নিয়েও আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম। এছাড়াও আমাদের আরও কিছু প্রস্তাবনা ছিল। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে যেমন আমরা একটা কথা বলেছিলাম যে পুলিশের বিরুদ্ধে মূল অভিযোগ যে দুইটা যদি আমরা বলি, একটা বড় সমস্যা হচ্ছে, বড় অভিযোগ হচ্ছে মামলা বাণিজ্য। মানে মামলা বাণিজ্য যেটা এখনো এই সরকারের অধীনেও আমরা সেটা দেখতে পাচ্ছি। একটা মামলায় অজ্ঞাতনামা অনেকের নাম থাকে, সেখানে তখন ধরে 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 লোকজনকে নাম ঢোকানো হয় এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের কিন্তু টাকা নেওয়া হয়। এই যে মামলা বাণিজ্যটাকে যদি কোনো একটা সিস্টেম আনা না যায়, এই পুলিশের সাথে জনগণের সম্পর্ক কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না, এই সম্পর্কটা। তো সেইটার ক্ষেত্রেও আসলে সুনির্দিষ্ট আপনার নীতিমালা যেমন লাগবে, একই সাথে পুলিশ বাহিনীরও এই জায়গাটায় কাজ করা দরকার। কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু সেই যে বিভীষিকাময় অধ্যায়ের কথা কিন্তু ভুলে যাই নাই। এই গত বছরের কথা, 2024 ইলেকশনের আগের কথা, যেখানে একটা গ্রামে সিরাজগঞ্জে, সেখানে অনেকের নামে কিন্তু মামলা বাণিজ্যের নাম করে তাদের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছিল ওই গ্রামে, এবং গ্রামের লোক এত ক্ষুব্ধ হয়েছিল যে তারা পুরো থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিল। সেটা কিন্তু আমরা দেখেছি। তো মানুষ যে পুলিশের সাথে যে ব্যবহার করবে, সেটা কিন্তু পুলিশের সাথে মানুষের যে ব্যবহার সেটার সাথেও সম্পর্কিত। আবার একই সাথে পুলিশ যদি জনগণের একেবারে বন্ধু হয়ে যায়, তাহলে কি জনগণ সেটা মানবে কিনা? যেমন আমরা অভ্যুত্থানের পর দেখেছি যে পুলিশকে একেবারেই জনগণ পাত্তা দিচ্ছিল না, তাদের কথা মানছিল না, শুনছিল না। এতে কিন্তু আমার আইন শৃঙ্খলা পরিস্থিতিও খারাপ হচ্ছিল। তো এইটাকেও একটা ভারসাম্যের মধ্যে নিয়ে আসতে হবে, কোনো একটা মেকানিজমের মধ্য দিয়ে। তো আমার মনে হয় যে আমরা যে সকল প্রস্তাবনা আমরা দিয়েছিলাম কমিশনের কাছে, আবার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, অনেক ভালো প্রস্তাব আছে, অনেক কিছু ওভারলুক করা হয়েছে। কিন্তু তারপরেও যদি এই পুলিশ কমিশনটাকে একটা সক্রিয় অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং যে সকল সমস্যাগুলো রয়েছে আসলে সেগুলোকে পুলিশ বাহিনী যদি মনে করে যে না, তারা তো আমাদেরই এই জনপদের সন্তান, তারা কেউ না কেউ আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই বন্ধু বান্ধব, এর বাইরে তো না, তারা আমাদের সোসাইটির অংশ। সো তাদেরকে, আমাদের সোসাইটির সাথে তাদের সম্পর্কটা কি হবে সেটা নিয়ে আসলে অনেক বেশি কাউন্সিলিং করা দরকার। এবং তাদের যেটা একটু কথা উঠেছিল যে মানবিকতা নিয়ে তাদেরকে কোনো ধরনের ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসা যায় কিনা সেটা। আর ছোট্ট করে আরেকটু কথা বলে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাদেরকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায় কিনা তদন্তের ক্ষেত্রে। যেটা আসছিল যে তদন্ত দেরি হয়, অনেক দেরি হয়। তো সেই ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে স্পেশালি তাদেরকে রাখা যায় কিনা, তাদের অন্য কাজ থেকে বিরত রেখে সেটা করা গেলে আসলে এই জায়গাটাও আমাদের বিচারের যে প্রাপ্তির ক্ষেত্রে অনেক ভোগান্তি হয়, অনেক লম্বা সময় বিচার হয়, সেটাও মনে হয় কমবে। তো আপাতত এটুকুই বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের লাস্ট স্পিকার হবেন আমাদের ফরিদ ভাই, ফর্মার জাজ, হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। তো তার আগে বদিল ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনবো। আপনাকে আমি সময় নির্ধারিত করছি না, অনুরোধ রাখছি আপনি কম সময় অনেক কথা হয়েছে। আমাদের পুলিশ সংস্কারের বিষয়ে বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আমি আমাদের আইজি সাহেবের কথা থেকে যেটা আমার কাছে মনে হলো, উনি মনে করে ওনার কথা থেকে আমার কাছে যেটা মনে হলো সেটা হলো একটা পুলিশ একটা আইন, যে 1861 সালের আইনটাকে পরিবর্তন করে একটা নতুন আইন করলেই বোধহয় সমস্যার সমাধান হবে।
আহ, আমরা যে পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা নয়, পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো করা হয়েছে তার মধ্যে আইনের কথাও বলা আছে, তো আইন অবশ্যই হবে। কিন্তু যেই পুলিশ কমিশনের কথা বলা হয়েছে, আমি এখানে আমাদের যে রেকমেন্ডেশন সেখান থেকে একটু পড়ে শোনাচ্ছি। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা, নৈতিক বাধ্যবাধকতা নিশ্চিতকরণ এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব করা হইতেছে। তো ইন এডিশন টু ওই যে আইনে যে পরিবর্তন আনতে হবে, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে। তো আমরা মনে করি যে এই পুলিশ কমিশনটা হওয়া দরকার। তো যেটা যে এটা সত্য যে পুলিশ কমিশনের রিপোর্ট নিয়ে খুব একটা আলোচনা হয়নি আমাদের ঐক্যমত্য কমিশনের। এর মূল কারণ হলো যে যেটা আমাদের যিনি প্রধান ছিলেন তার পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে এবং আমরাও কনভিন্স ছিলাম যে অনেকগুলো সংস্কারই আইনের পরিবর্তনের মাধ্যমে করা সম্ভব এবং এই ব্যাপারে কারো দ্বিমত করবে না এবং এই আইনের পরিবর্তন অধ্যাদেশের মাধ্যমে করার বাইরেও কিছু প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে করা সম্ভব। এবং যেটা ছিল না ওখানে ওই যে কমিশনের রিপোর্টে একটা পুলিশ কমিশন গঠন করা, পুলিশের পেশাদারিত্ব, দায়বদ্ধতা, নৈতিক বাধ্যবাধকতা নিশ্চিত করার লক্ষ্যে, তো আমরা মনে করেছি এটা যুক্ত হওয়া দরকার। যে ডজনের বেশি কমিশন হয়েছে এবং অনেকগুলো কমিশনে কিন্তু এরকম একটা কমিশন করার, স্বাধীন পুলিশ কমিশন করার কথা বলা হয়েছে, কিন্তু এটা এই কমিশন করে নাই। কিন্তু আমরা মনে করেছি যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এইরকম একটা প্রস্তাব যাওয়া দরকার এবং আমাদের 84টা যে সংস্কার প্রস্তাব আমাদের জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত, তার মধ্যে পুলিশ কমিশন গঠনের বিষয়টা অন্তর্ভুক্ত। তো এটা অগ্রাধিকার। ওই যে পাশাপাশি যে আইন এবং যে নির্বাহী আদেশের মাধ্যমে যে সকল পরিবর্তন করা সম্ভবপর হবে এবং এগুলো করা জরুরি আমরা মনে করি। এটাতে কোনো নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, নোট অফ ডিসেন্ট নাই। যে গুরুত্বপূর্ণ কিন্তু পুলিশের নাই, কিন্তু আপনাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটার বিরোধিতা করা হয়েছে। দুর্ভাগ্যবশত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এর বিরোধিতা করা হয়েছে এবং আমরা যেটা প্রস্তাব করেছি 9 সদস্যের একটা কমিশন এবং 9 সদস্যের মধ্যে 2 জন নারী হবে এবং এই কমিশনের প্রধান হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তো বিচার বিভাগ এবং সমাজের সকল ক্ষেত্রের প্রতিনিধিত্বের ভিত্তিতে 9 সদস্যের কমিশন হবে। আমি আগে বলেছি যে আমাদের হোম মিনিস্ট্রি এটার বিরোধিতা করেছে, তবে এটা কনস্টিটিউশনাল কমিশন নয়। আমাদের যেটা মনে রাখতে হবে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইজ সাপোজ টু বি। কনস্টিটিউশনাল কমিশন হলেই যে এটা স্বাধীনভাবে কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই এবং তার বহু উদাহরণ আছে। নির্বাচন কমিশন তার অন্যতম। এই নির্বাচন কমিশন তো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের সদস্যদেরকে সুরক্ষাও দেওয়া হয়েছে যে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না, বিচারপতিদেরকে যেভাবে অপসারণ করা যায় তাদেরকে সেইভাবে অপসারণ করা হবে। তা সত্ত্বেও সেটা স্বাধীন হতে পারে নাই এবং কার্যকারিতা প্রদর্শন করতে পারে নাই। তো আমরা ভেবেছি যে হ্যাঁ, এই যে আইনের মাধ্যমে কমিশনটা ঘটতে হবে এবং আমরা দেখতে চাই যে আইনের মাধ্যমে কমিশন গঠন করে, যদি আমাদের রাজনৈতিক দলগুলো কিছু রাজনৈতিক দল বলছে আইনের মাধ্যমে আমরা সব কিছু করে ফেলবো এবং কোনো সমস্যা হবে না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার দরকার নাই। তো আমরা এক্ষেত্রে তাদের উপর আস্থা রাখতে চেয়েছি এবং আশা করি তারা আইনের মাধ্যমে এমন একটা কমিশন করবে যেটা যে এই পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব করবে এবং পুলিশ বাহিনী যে দায়বদ্ধ হবে। এবং পুলিশ বাহিনীর ব্যাপারে যে কমিশন হয়েছিল সেই কমিশন একটা সার্ভে করেছিল। এই সার্ভেতে কয়েকটা দিক তারা একটা সার্ভে কোয়েশ্চেনে 24,442 জনের তারা উত্তর পেয়েছে। তাতে বলেছে 75% বলেছে এটা পুলিশ বাহিনী, কেমন পুলিশ বাহিনীকে দেখতে চান, জনবান্ধব। তারপরে 78.8% বলেছে জবাবদিহিমূলক, 88.7% বলেছে রাজনৈতিক প্রভাবমুক্ত, তারপরে দুর্নীতিমুক্ত হলো 84%, দক্ষ আধুনিক 75%, তারপরে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল 70%,
নিরপেক্ষ আইনের শাসনে অনুগত ৮৬%। তো এটা হলো মানুষের আকাঙ্ক্ষা, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা বাস্তবে প্রতিফলিত হয় না দুর্ভাগ্যবশত। আমি এখানে অনেক কথা হয়েছে, আমাদের এই যে মোবারক হোসেন সাহেব ওনার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে আমাদের সাথে শেয়ার করেছে। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা যুক্ত করতে চাই, শর্টে করছি। আমরা যদি বাইরে গিয়ে 10 জন ব্যক্তিকে জিজ্ঞেস করি পুলিশ বাহিনী সম্পর্কে, তারা যেরকম ওই আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত করেছে, তাহলে আমার মনে হয় অধিকাংশই, সবাই না হলেও বলবে যে পুলিশ বাহিনীর হয়রানির কথা। হয় তারা হয়রানির শিকার হয়েছে, কিংবা তারা কাউকে জানে যারা হয়রানির শিকার হয়েছে। আমি নিজেও হয়রানির শিকার হয়েছি, একটা হয়রানির শিকার হয়েছি। আমরা ইফতেখারের সংগঠন আর আমার সংগঠন বহু রকম হয়রানির শিকার হয়েছি। তার মধ্যে একটা হয়রানি ছিল, আমরা গত কয়েক বছর থেকে আমাদের ব্যাপারে তদন্ত চলছে এখন পর্যন্ত। আপনাদের একজন অফিসারের সাথে আমি কথা বলেছিলাম বোধহয় গত বছর, ওই যে আমাদের ইয়েতে এনজিও ব্যুরোতে যে মিটিং হয়েছিল, যে এই তদন্তটা কি হলো, ফলাফল কি, এখন পর্যন্ত জানতে পারিনি। শুধু এই পুলিশই তদন্ত করছে না, তদন্ত করে নাই। তারপরে ওই যে গোয়েন্দা সংস্থা এনএসআই ইনফ্যাক্ট আমাকে এনজিও ব্যুরো বলেছে, প্লিজ এনজিও ব্যুরো ডিজি বলেছে হাত জোর করে আপনি এখানে আসবেন না, আর আসতে কিন্তু তারও নিরাপত্তাহানি হয়। এই যে এনএসআই এবং পুলিশ বাহিনীর যারা ওখানে ঘুরোঘুরি করছে। তো এটা একটা হয়রানি, এই যে এখনো চলছে হয়তো, আই ডোন্ট নো, আমরা রেজাল্ট জানি না। আপনাদের একজন অফিসার আমাকে বলেছে খোঁজ নিয়ে জানবে। এটা তো নির্ঘাত রাজনৈতিক নির্দেশে, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং তো এটা রাজনৈতিক নির্দেশে অনেক অপব্যবহার হয়েছে, এবং ধরেন 5টা অপব্যবহার হয়েছে রাজনৈতিক নির্দেশে, আরো 5টা তারা করেছে নিজের স্ব-উদ্যোগে। তো এগুলোর এই দুই পক্ষের মধ্যে পরিবর্তন আনতে হবে, তা না হলে কিন্তু এর ওই যে সমাধান হবে না। আরেকটা কথা বলে আমি শেষ করব, যেটা আমার হয়রানি, যে আপনারা জানেন যে মব কালচার কিন্তু প্রথম নয়। ওই যে গত সরকারের আমলে মব কালচার এটার প্রয়োগ হয়েছে আমার বাড়িতে আক্রমণ হয়েছিল মার্কিন রাষ্ট্রদূত আসার পরে, এবং সেই সময় যেটা ঘটেছে, আমি এরপরে কিন্তু একটা ওই যে মামলা করতে পারি নাই। আমি থানায় গিয়েছি, আমার মামলাটা নেয় না, বলছে উপরের থেকে বলতে হবে। অর্থাৎ শেষ পর্যন্ত আমাকে একটা জিডি করার জন্য একটা আবেদন করতে হয়েছে, তারপরে সে সেটাকে মামলায় পরিণত করেছে। তারপরে যে চার্জশিট দেওয়া হয়েছে, চার্জশিটে বলা হয়েছে আমার বাড়িতে ডক্টর কামাল হোসেন ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, হাফিজুদ্দিন খান ছিলেন, এবং ছিলেন ওই যে মার্কিন ডাক্তার, আমার পরিবার। বলছে যে ওখানে সরকারের বিরুদ্ধে হচ্ছে কি, কনস্পিরেসি হচ্ছে। এটা তো চার্জশিট দিয়েছে। তারপরে এটা এই যে সরকার পরিবর্তনের পরে তারপরে যা আবার নতুন করে তদন্ত হইলো, এবং মূল অপরাধীকে বাদ দেওয়া হয়েছে। এবং আজকের ওই যে বিচার বিভাগেরও কথা বলতে হয়, যে আজকে পর্যন্ত, এবং বাই দি ওয়ে আমার বাড়িতে আক্রমণ হচ্ছে যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয়, এবং যেদিন হেলমেট বাহিনী সেই নিরাপত্তা আন্দোলনে তাদেরকে ওই যে তাদের বিতাড়িত করা হয়, এবং আজ পর্যন্ত এটার বিচার শেষ হয়নি। তো এই বিচারের নামে অবিচার, এবং এই হয়রানি, পুলিশ বাহিনীর হয়রানি এবং গোয়েন্দা সংস্থার হয়রানি, এগুলো আমরা আইন করতে পারি, আমরা ওই যে কমিশন করতে পারি। এগুলোর সমাধান অনেকেই বলেছেন, সমাধান হতে হলে সাথে সাথে আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বাট হুজুর ভাই, পলিটিক্যাল ফোর্সকে কত প্রথম মানসিকতা বদলাইতে হবে অবশ্যই। হ্যাঁ, তো বাস ওইখান থেকে শুরু করে সকলেরই। না, আমাদের সকল তো পরে। আমি তো আই ক্যানট ডিটারমিন দ্য পুলিশ। রাজনৈতিক শক্তি যে নির্বাচিত হয় তার মানসিকতা পরিবর্তন অবশ্যই। প্রত্যেকটা জায়গায়। আমার শেষ করাটা বলতে আপনাকে, আপনি তার আগে বলে ফেলছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। একদম। রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা আইন কানুন, বিধিবিধান সবকিছুই করবো, ওই যে কমিশন করব, ওই যে আমাদের যে সকল ওই কমিশন কমিটি আছে, ওগুলোর মতো কার্যকর করবে। আবারও আমরা হতাশ হব। আবার এই দেশের অনেক সমস্যার মূল কারণ হচ্ছে মানে ব্যাড পলিটিক্যাল কালচার। এক্স্যাক্টলি, একদম। আচ্ছা, তো আমি এখন এই ব্যাড পলিটিক্যাল কালচার সম্পর্কে এই যে একটা বাক্য, 54 সালে কিন্তু এই আমাদের নির্বাচন হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
ওটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, কিন্তু গত কয়টা নির্বাচন কমিশন ছিল, আইনি কাঠামো ছিল, তবু আমরা করতে পারি না। তো আইন ওই প্রতিষ্ঠান গড়ে তুলবো, কিন্তু আমাদের সংস্কৃতিতে যদি পরিবর্তন না আসে, আমাদের কালচারে আমাদের যদি ওই যে এটা বাস্তবায়নের ব্যাপারটা আন্তরিক না হয়, তাহলে পর্দাশ্রম হবে। জি, ধন্যবাদ। আমি আমাদের আজকের যে জি হ্যাঁ না হ্যাঁ বলতেছি, তো উনি বলবেন, তো ইকবাল সাহেব জাস্ট এক মিনিট প্লিজ। জি 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 স্যার, আমার জাস্ট এটা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা না হলে আমরা পুলিশের কাছ থেকে যে সার্ভিস এক্সপেক্ট করতেছি এবং যে হয়রানির থেকে রক্ষা চাচ্ছি কোনোদিন হবে না। সেই প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সকল সরকারি অফিসে থানা পর্যায়ে একজন ড্রয়িং ডিসবার্সিং অফিসার আছে। প্রত্যেকটা থানা পর্যায়ের অফিসের একটা বাজেট ম্যানেজমেন্ট আছে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে এইটা থানা পর্যায়ে নাই কেন? এটা হলো আমার ফার্স্ট জিজ্ঞাসা। সেকেন্ড জিজ্ঞাসাটা হচ্ছে যে ওসি সাহেব যে থানা চালাবে, উনি খরচের টাকা পাবে কোথায়? দারোগা সাহেব যে ইনকোয়েস্ট করবে, পোস্টমর্টম করবে। ইউ হ্যাভ মেড দ্য পয়েন্ট। জি স্যার, এই বিষয়টি আমার মনে হয় সিভিল সোসাইটিরও ভাবতে হবে এবং ইফ নেসেসারি এটা নিয়ে আমরা সকলে রিসার্চ করে উই উইল হেল্প পুলিশ ফোর্স, বিকজ সাব ইন্সপেক্টর ইন্সপেক্টররা যে খারাপ হয় তার কারণ হলো ওদের কোনো বাজেট নাই, ওরা নিজেরা বাজেট ম্যানেজ করে তারপরে থানা চালায়। এইটার অবসান দরকার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ফরিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ পুলিশ বাহিনীর পক্ষে এবং বিপক্ষে যে সমস্ত কথা শুনেছি, আমার মনে হয় না আর নতুন কিছু বের করে আমি বলতে পারি। আপনারা অনেক অভিজ্ঞ, আর এতে পুলিশ এটা রিফরমেশনটা অনেক আগেই হওয়া উচিত ছিল, অনেক আগে। কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলা যখনই যে ক্ষমতায় গেছে, তারা এই জিনিসটাকে এরাই গেছে, সবাই কোনো রকমের চেষ্টা নেই। ক্ষমতার থেকে বাইর হয়, অত্যাচারিত হয়, তখন তার বলার সময় নেই, আবার আসে, আবার অত্যাচারিত হয়। এই করতে করতে তাদের অবস্থা আসিয়া আমাদের কাছে এই সংস্কারটা অনুভূত হয়েছে, বিশেষ করে এই 5ই আগস্টের পরে, যে পুলিশ বাহিনীর যে অবস্থার মধ্যে আছে, এর থেকে আমাদের একটা রিফরমেশন জরুরি, একেবারেই জরুরি। কিন্তু সেইটার আলোচনা আমাদের পেপার পত্রিকায় তেমন দেখি না। যে আমাদের সামনে আমাদের আছেন একজন, এই যে ইন্টারিম গভর্নমেন্টের একটা পার্ট, এদের এগুলা না থাকার কারণে এদের এই ব্যাপারটা নিয়ে ওনাদের খুব সিরিয়াসলি আমার মনে হয় ভাবার সময় চলে যাচ্ছে, একেবারেই চলে যাচ্ছে। এখন আমরা যে ভুরি ভুরি সমস্যার কথা এনেছি দোনো পক্ষের, এই ভুরি ভুরি সমস্যা কখনই আমাদের দূর হবে না এই সময়ের মধ্যে। এটি গ্র্যাজুয়ালি এটা নিয়ে আগাইতে হবে। এখন আমাদের 2-4টা সবচেয়ে কঠিন যেই প্রশ্নগুলো আমাদের সামনে, সেগুলো আমাকে আগে সংশোধনের চেষ্টা করতে হবে, নাইলে বারবার গভর্নমেন্ট চেঞ্জ হবে আর আমরা এইটার বলি হব। আমাদের একজন বক্তা বলছে তদন্তের সময় এত লাগে কেন? তদন্তের সময় লাগতেছে, এইটা আমার কাছে মনে হয় যে পুলিশ বাহিনীর কিছু গাফিলতি আছে এবং তারা চলে পলিটিক্যাল পার্টিগুলার নির্দেশে। এই নির্দেশিত হইয়া 2000-3000 লোকের এই এখনও তো দেখছে তাই চলছে। এদেরকে এটার মধ্যে ঝুলাইয়া কোনো পুলিশ রিপোর্ট দিবা না, এটা চলতে থাকুক যতদিন চলে। এইটা চালাইয়া কোনো একটা বিশেষ মুহূর্তে গত গভর্নমেন্টের সময় দেখলেন যে এখন আল্লাহ এদেরকে রেস্ট করার ব্যবস্থা করো, ভোট আসছে। এই অবস্থাটা দূর করতে হইলে ভালোভাবে সংস্কার করতে হবে। এই সংস্কারের জন্য আমার আজকে যে কথাটা আমি বারবার বলতেছি, এই কয়েকজনে উচ্চারণ করেছে, রিক্রুটমেন্ট লেভেলে খুব সিরিয়াস হইতে হবে। কোনোভাবেই যেন কেউ তার পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশনটা প্রকাশ না পায়। এইটা প্রকাশ পাইয়া গেলেই তখন এই খুঁজে আমাদের কয়জন আছে এইবারকার এই বিসিএসে হোক
আমার কাছে একজনে খারাপ হবে যে কেন বললাম যে আমাদের ওই দিয়ে বিসিএস মানে পাবলিক সার্ভিস কমিশনের কথা তুলিয়া আমাকে একজন বক্তা একজন জাস্টিস সাহেব বলছেন তার 2 ছেলেই আপনার হয়েছে বিসিএস অফিসার হয়েছে, যে আপনি টাকা দিলে বই মিলিয়ে লেখা টিখা এখন দিয়ে আসতে পারবেন, অথবা ওইটা স্মরণীয় দিতে পারবেন। আমরা এই জায়গায় গিয়ে ঠেকে গেছি। এখন আমাদের এই ইয়েগুলোর থেকে যদি উদ্ধার পাইতে হয়, এই রিক্রুটমেন্ট লেভেলে পুলিশ বাহিনীকে খালি পুলিশের হাতে ছেড়ে দেওয়া যাবে না, এবং অতি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতে হবে, যাতে কোনো তদবিরের কোনো লেভেল না থাকে। একবার তদবির করিয়া আসে, একবার তারা মানে যে কোনো একটা হয়ে গেলে, এই যে চাকরির যদি কোনো ব্যবস্থা হয়ে যায়, 20 জন 50 জন কয়েকশো লোক সেখানে তদবির করে। আর এই পুলিশ বাহিনীর তদবিরটা সাব ইন্সপেক্টর থেকে 2-3টা পোস্ট কি খরচ লাগে এই তদবিরে ভুক্তভোগীরা জানে, আমাদের কাছে আসে শুধু বলে। ওই গেল। আর ওই যে তদন্তের ব্যাপারটা, এইটা বিরাট মব আসছে, হাজার হাজার লোক, এর মধ্যে 50-100 জন 150 জন লোক পর্যন্ত থাকতে পারে যদি তার সবাই তো দলীয়ভাবে এদের পিছনে যায়। এই 100 জন লোকের নাম না দিয়া আরো 2-3 হাজার লোক, এই 2-3 হাজার লোক মানে পরবর্তীতে এরা উপস্থিত হইতে হবে। এই 2-3 হাজার লোকের উপর দিয়ে আজকে 10 জন, কালকে 3 জন, আর গভর্নমেন্টেরও ওদের আনো, এদের আনো। এই পলিটিক্যাল পার্টি এইটাকে দূর করার চিন্তাটা এখনই করতে হবে সংস্কার নিয়ে। পলিটিক্যাল পার্টিগুলার এখানে আছেন অনেকেই, এদের থেকে খুব বেশি আশা আমাদের এখনো নাই। আমরা সেই আগের পলিটিক্যাল লিডারই আছেন, এই এদেরকে আপনারা 2-1 বার সংস্কার করিয়া দেখতে পারেন এরা কোথায় গিয়ে পৌঁছে। না হইলে একই লোক, আমাদের সেই পুরান লোকেরাই আমাদেরকে এর আগের থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। পুলিশ বাহিনী আর প্রদীপ বানিয়ে ফেলবেন না। প্রদীপ বাবু, তাকে 16-17টা পুরস্কার দেওয়া হয়েছে, আমি দেখছি ব্যাপারে, ব্যক্তিয়ালি জানি না। সেই লোকটাকে শেষ পর্যন্ত কোন অবস্থায় যাইতে হয়েছে, কে তাদের এই পুরস্কারের জন্য তাকে কারা তাদের নাম করলো বা তাকে চয়েস করলো, এটা তো আমরা কেউ জানছি না কিভাবে আসলো। আর সেই লোকটা সর্বশেষ একটা নিরীহ লোকের মেরে কোথায় গেল। এইটাতে যদি সংস্কারটা কমিশন পরে, সংস্কারটা জরুরি এই কারণে, পুলিশদের মন মানসিকতা কোথায় নিছে পলিটিক্যাল পার্টিরা, মারার পরে সেই ডেড বডিগুলা ঠেলা গাড়িতে তুলছে, ডিসপোজাল করবে, পুরিও হইতে পারে, কবর দিয়েও হইতে পারে, কি করতো তারা জানি না। যার মাসুল দিতে হয়েছে, প্রায় 50 জন পুলিশ মারা পড়ছে, তাদের তো পরিবার আছে, তাদের পরিবারকে কে দেখে, কে দেখবে? যদি কেউ সদয় হয় কোনো গভর্নমেন্ট যে এই লোকগুলা এদের হুকুম মানতে গিয়া, তামিল করতে গিয়া এই অবস্থায় পড়ছে, তাইলে তাদের প্রতি সুবিচার আসতে পারে। তাইলে তাদের সংসার কি হবে বলেন? কোথায় যাবে তারা? আমাদেরই অংশ তারা। পুলিশ বাহিনী মানে আমরা প্রথম ঘর থেকে বাইরেই, যত যাই বলি খারাপ বলি, প্রথমে ঘর থেকে ঠিক হয়ে বাইরেই। রাস্তাঘাটে আইন আছে, পুলিশ আছে, থানা আছে, সমস্যা হইলে তো থানা টানা আছে। আমরা এইটারে যদি আপনি টোটাল বন্ধ করতে চান, করাপশন 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 বলিয়া, কোথায় আপনি পাও রাখবেন? এই মুহূর্তে আপনাকে হাই জায়গায় নিয়ে যাবে, আপনি কোথায় যাবেন? আমরা যাব কোথায় দিলে? কাজে এটাকে জরুরি ভিত্তিতে সংস্কার আনিয়া এমন ব্যবস্থা নিতে হবে যাতে পুলিশ একটা নির্দিষ্ট জায়গায় নিরপেক্ষভাবে, ওই যে আমাদের কোনো এক সাহেব না আপনি বলছিলেন যে ইয়াটা তাকে তদন্ত, আইজিপি সাহেব বলছিল তদন্তের ব্যাপারে তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, কাকে আসামি করবে তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এগুলা দিয়া আমরা যদি অগ্রসর হই, হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা আগাতে পারবো। সবগুলা নিয়ে এখন মাথা ব্যথা যদি তৈরি করেন, এরা আমাদের এই আজকাল যে আলোচনা হয়েছে, এটা যদি চিঠি আকারে, পত্র আকারে বা এই একটা বড় বুক লিস্ট আকারে যদি নিয়ে দেন, এরা দেখা মাত্র বলবে যে এটা বাদ দেন, এখন এগুলা নিয়ে পরে আলোচনা করিয়েন। নির্দিষ্ট কিছুর মধ্যে 10-20টার মধ্যে যান,
যেটা পাবলিকের কিছু উপকার হবে। আমরা বেঁচে যাই, জাতি হিসাবে তো কোথায় চলে গেছি জানি না। এই তো মোটামুটি আমাদের বলা এ আর কি। আর ওই যে ওইটা আবারও উচ্চারণ করি যে ওই যে 1-1,500 লোকের 2,000 লোকের মধ্যে থেকে ওই যে বাকি 150 দিয়ে বাকিগুলো আরো 2,000 লোক, এইটাকে আপনার বোধহয় বলে সেই লোকগুলার এই কারণে কোর্টে গেলে তারা বেল পর্যন্ত পায় না। ওইখান থেকে এজ হিসাব বা ডিএজ হিসাব চিৎকার করিয়া কোর্টে, আমার অভিজ্ঞতার থেকে বলতে আছে এই মার্ডারের সাথে ছিল, এই ঘটনা আসছে, ঘটনার সাথে ছিল। নিরীহ লোককে কেন আপনারা এই জ্ঞানে টানবেন? আরও দরকার নাই। ওই 1-150 লোক যারা নেতৃত্বে নিয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। তো এইভাবে যে আমরা আর তো মোটামুটি এই তো আমার এই ব্যাপারে চিন্তা, তবে সংস্কার এবং কমিশন লাগবেই। অনেক ধন্যবাদ আনার জন্য। তো আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে একটা কথা না বলি পারছি না, আমরা কিন্তু এই একটা ইন্টারিম গভর্নমেন্ট, যার কোনো পলিটিক্যাল ওই সেন্সে আপনার দায়বদ্ধতা নাই, তাদের পরিবর্তনে তারা আসছে, তারা একটা, তো এই সমস্ত কিছুর আশার মধ্যে আমি তো এই পুলিশের ক্ষেত্রে তো একই জিনিস দেখতেছি। এত মামলা, একটা মামলা 400 জন তার আসামি, 150 জনের আসামি, কোথা থেকে মামলা হচ্ছে, হচ্ছে। তো পরিবর্তন তো একটা সূত্র আমরা এখানে চাই। এখানে মানে যদিও ইন্টারিম গভর্নমেন্টের কেউ নাই, আমরা কি এই ধরনের এই অ্যারেস্ট বা মামলার মানে অপব্যবহারটা কি রোধ করতে পারি না? আমরা তো একটা ইঙ্গিত পাই না। আমি গতকালকে এটা নিয়ে লিখছি। তো when will the reform begin? এনিওয়ে, তো আমরা ডেইলি স্টার থেকে আমি কমিট করছি এই পুলিশ রিফর্ম নিয়ে, পুলিশের একটা সুষ্ঠু একটা সাংগঠনিক রূপ নিয়ে। এবং এখনও যদি আমরা 1861 সনের পুলিশ আইন নিয়ে চলি, তো এটা কি মানসিকতার পরিচয় যে